ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র থাকে যাদের নিয়ে বিতর্ক যেন শেষই হয় না। রাজা শশাঙ্ক ঠিক তেমনই একজন। আচ্ছা, কে ছিলেন তিনি? বাংলার মহান ঐক্যসাধক, নাকি এক বিশ্বাসকে ধ্বংস করে দেয় এক খলনায়ক? চলুন আজ এই রহস্যেরই গভীরে যাওয়া যাক। একদিকে তিনি একটা গোটা রাজ্য প্রতিষ্ঠা করলেন, বাংলার ইতিহাসে প্রথমবার সবাইকে এক ছাতার তলায় আনলেন। আর অন্যদিকে ইতিহাসই তাকে কাঠকড়ায় দাঁড় করালো একটা ধর্মকে ধ্বংস করার দায়। ভাবা যায়, একজন রাষ্ট্রনির্মাতা, আর তার বিরুদ্ধেই এমন ভয়ঙ্কর অভিযোগ কিভাবে হলো এটা? আসুন এই নিয়েই আজকের আলোচনা। তো এই বিতর্কের গভীরে যাওয়ার আগে চলুন প্রথমে শশাঙ্কের সেই পরিচয়টা জেনে নিই, যার জন্য তিনি বাংলার ইতিহাসে অমর হয়ে আছেন, বাংলার প্রথম মহান রাজা হিসেবে। আচ্ছা, সময়টা একটু বোঝার চেষ্টা করি। ষষ্ঠ শতাব্দীর শেষের দিক, বিশাল গুপ্ত সাম্রাজ্য তখন ভেঙে পড়ছে। মানে উত্তর ভারতে একটা বিরাট পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। চারদিকে ছোট ছোট রাজ্য, নিজেদের মধ্যে লড়াই, একটা চরম বিশৃঙ্খল অবস্থা। আর ঠিক এই সময়ে এই ডামাডোলের মধ্যে উঠে এলেন শশাঙ্ক। তিনি কি করলেন? বাংলার ওইসব ছোট ছোট রাজ্যগুলোকে এক করলেন আর তৈরি করলেন গৌড় নামের এক শক্তিশালী রাজ্য। আর এটাই কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, এটা ছিল তার সবচেয়ে বড় কৃতিত্ব। ভাবুন একবার, ইতিহাসে এই প্রথমবার বাংলার আলাদা আলাদা অঞ্চলগুলো এক পতাকার নিচে এসে একটা রাজনীতিক পরিচয় পেল। আর এই কাজটা করেছিলেন শশাঙ্ক। কিন্তু গল্পের একটা পিঠ তো আমরা দেখলাম, এবার মুদ্রার অন্য পিঠটা দেখার পালা। এই যে একজন ঐক্য সাধক, তার বিরুদ্ধেই রয়েছে কিছু মারাত্মক অভিযোগ। কি সেই অভিযোগ? চলুন এবার সেদিকে নজর দেয়া যাক। অভিযোগটা খুব সোজাসাপটা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় শশাঙ্ক নাকি ব্রাহ্মণদের কথায় প্রভাবিত হয়ে বৌদ্ধদের উপর ভয়ঙ্কর অত্যাচারী হয়ে উঠেছিলেন। মানে তিনি শুধু একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন না, ছিলেন একজন ধর্মীয় নিপীড়ক। আর এই অভিযোগগুলো কোনো হালকা ব্যাপার নয়, রীতিমতো শিউরে ওঠার মতো। যেমন বলা হয় তিনি বোধগয়ার সেই পবিত্র বোধি বৃক্ষটাই কেটে ফেলেছিলেন। শুধু তাই না, একের পর এক বৌদ্ধ মঠ ধ্বংসের আদেশ দেন, বুদ্ধের মূর্তি সরিয়ে সেখানে বসান শিবের মূর্তি। এমনকি কুশীনগরের আশেপাশে নাকি বহু বৌদ্ধ ভিক্ষুককেও হত্যা করা হয়েছিল। সবশেষে তার প্রতিদ্বন্দ্বী হর্ষবর্ধনের ভাই বৌদ্ধ সম্রাট রাজ্যবর্ধনকে, তাকেও নাকি উনি বিশ্বাসঘাতকতা করে হত্যা করেন। এখন প্রশ্ন হল, এত সব মারাত্মক অভিযোগ এগুলো আসছে কোথা থেকে? মানে কারা এই কথাগুলো বলছেন? চলুন সাক্ষীদের সঙ্গে পরিচিত হওয়া যাক। তো শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগের প্রধান উৎস মূলত দুজন। প্রথমজন হলেন হিউয়েনসাং, একজন চীনা বৌদ্ধ পর্যটক যিনি সেই সময় ভারতে এসেছিলেন। আর দ্বিতীয়জন হলেন বাণভট্ট। কে এই বাণভট্ট? তিনি ছিলেন রাজা হর্ষের সভাকবি, মানে শশাঙ্কের সবচেয়ে বড় শত্রুর বন্ধু এবং রাজসভার একজন গুরুত্বপূর্ণ লোক। ব্যাপারটা এবার একটু লক্ষ্য করুন। রাজা হর্ষ ছিলেন গাঙ্গেয় সমভূমি দখলের লড়াইয়ে শশাঙ্কের সবচেয়ে বড় শত্রু। আর যারা শশাঙ্কের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগগুলো আনছেন, তারা দুজনেই কিন্তু এই শত্রু শিবিরেরই লোক। একজন হলেন হর্ষের সভাকবি, অন্যজনও বৌদ্ধ হিসেবে হর্ষের প্রতি সহানুভূতিশীল। এখানেই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। তাহলে প্রশ্নটা তো উঠবেই, তাই না? তাদের লেখা বিবরণ কি আদৌ নিরপেক্ষ ছিল, নাকি এটা শত্রুপক্ষের লেখা ইতিহাস? এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো আলোচনার মোড়টাই ঘুরিয়ে দেয়। এবার আমাদের আরও গভীরে গিয়ে প্রমাণগুলো যাচাই করতে হবে। তো চলুন এবার একটু অন্যরকমভাবে ভাবা যাক। আমরা এখন হর্ষের সভাকবি বা হিউয়েনসাংয়ের কথা একপাশে রেখে প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা অন্য ঐতিহাসিক দলিলের দিকে তাকাই। দেখি ছবিটা কতটা মেলে। অভিযোগটা কী ছিল? যে শশাঙ্ক নাকি তার রাজ্যের সব বৌদ্ধবিহার ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ঐতিহাসিক রেকর্ড কি বলছে? বলছে তার রাজধানী কর্ণসুবর্ণের একেবারে কাছেই রক্তমৃত্তিকা মহাবিহার নামে একটা বিশাল বৌদ্ধমঠ রীতিমতো রমরম করে চলছিল। এটা তো অভিযোগের ঠিক উল্টো কথা, তাই না? শুধু তাই নয়, সেই সময়ের বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহার, সেটাও কিন্তু শশাঙ্কের আমলেই বেশ ভালোভাবে চলছিল। তাহলে যে বলা হচ্ছে তিনি বৌদ্ধ ধর্মের ওপর ব্যাপক অত্যাচার করেছেন, সেই ছবিটার সঙ্গে তো এই প্রমাণগুলো ঠিক মিলছে না। তাহলে কি পুরো গল্পটাই একপেশে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো?
যদি শশাঙ্ক একাই বৌদ্ধ ধর্মের পতনের জন্য দায়ী না হন তাহলে এত বড় একটা ধর্মের প্রভাব ভারতে কমে গেল কেন? এর পিছনে নিশ্চয়ই আরও বড় কোনো কারণ ছিল। ইতিহাসে একটা কথা আছে, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন, মানে কোনো বড় ঘটনার পেছনে একটা কারণ থাকে না, অনেকগুলো কারণ একসঙ্গে কাজ করে। ব্যাপারটা অনেকটা একটা গাছ মরে যাওয়ার মতো। শুধু জল না দেওয়ার জন্য গাছটা মরে না, হয়তো মাটিতে সার ছিল না, পোকা ধরেছিল, রোদও পায়নি, অনেক কিছু মিলিয়েই ঘটনাটা ঘটে। ভারতে বৌদ্ধ ধর্মের পতনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এটা কোনো একদিনে ঘটে যাওয়া ঘটনা নয়, কয়েক শতাব্দী ধরে চলা একটা প্রক্রিয়া। আস্তে আস্তে রাজাদের পৃষ্ঠপোষকতা কমে যাচ্ছিল, ধর্মের ভেতরেই নানা ভাগ আর সংঘাত তৈরি হচ্ছিল। আবার অন্যদিকে শৈব বৈষ্ণব ধর্মের মতো নতুন হিন্দু ধারাগুলো আরও শক্তিশালী হয়ে উঠছিল। এমনকি বুদ্ধকেও হিন্দু দেবদেবী তালিকায় দশম অবতার হিসেবে গ্রহণ করা হয়। তো এত বড় একটা পরিবর্তনের মধ্যে শশাঙ্কের ভূমিকা যদি কিছু থেকেও থাকে, সেটা হয়তো একটা ছোট অংশ মাত্র, পুরোটা নয়। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? শশাঙ্ক কে? একজন খলনায়ক, একজন মহান রাষ্ট্রনির্মাতা, নাকি আসলে তিনি ইতিহাসের শিকার, যেখানে বিজয়ীরাই নিজেদের মতো করে গল্পটা লিখেছে? উত্তরটা হয়তো এত সহজে দেওয়া যাবে না, সাদা বা কালোয় ভাগ করা যাবে না। কিন্তু এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি জিনিস মনে করিয়ে দেয়, ইতিহাসকে সবসময় প্রশ্ন করতে হয়, কারণ সত্যিটা অনেক সময় গল্পের আড়ালে ঢাকা পড়ে থাকে।